রাত তখন গভীর। খাওয়া দাওয়ার পর স্বামী নিত্য গৌরবানন্দ অবধূত নিজের শয়ন কক্ষে। আশ্রমিকদের কাছে কড়া নির্দেশ ছিল, কেউ যেন তাকে এই সময় বিরক্ত না করেন। কিছু লিখছিলেন গৌরবানন্দ। উল্টো দিকে বসেছিলেন সেই দীপ্ত মানুষটি, নেতাজি সুভাষচন্দ্র বসু। দুজনের মধ্যে গোপন আলোচনা হতো দেশমাতৃকা শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে। কালনার জ্ঞানানন্দ আশ্রমটি তখন ছিল স্বাধীনতা সংগ্রামীদের গোপন আস্তানা। এখনও কালনার জ্ঞানানন্দ আশ্রম গর্বিত নেতাজির উপস্থিতি নিয়ে। নেতাজির ব্যবহৃত চেয়ার, টেবিল এবং অন্যান্য সামগ্রী আজও সযত্নে রাখা আছে। এখন অ্যাকচুয়ালি জ্ঞানানন্দ মঠ হিসেবে ঠিক পরিচালিত হয়নি জনসমক্ষে। আজকে যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি তখন বিপ্লবীদের একটা আখড়া ছিল। এই সূত্রেই কিন্তু নেতাজি সুভাষ বোস এসেছিলেন। যে নেতাজি সুভাষচন্দ্র বোস যে এখানে দুরাত কাটিয়েছিলেন, তা বসার চেয়ার রয়েছে, উনি এখানে যে খাবার খেয়েছিলেন সেই টেবিলটা এখনও আছে। এগুলো প্রয়োজন, প্রচারের আলোয় এটাকে আরও জনসমক্ষে আনা উচিত, তুলে ধরা এবং ওগুলো সংরক্ষণ করা খুব দরকার আমার মনে হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তার হাতে উদ্বোধন হয়েছে নেতাজির নামাঙ্কিত তোরণ। তবে এটুকু বাদ দিয়ে আর তেমনভাবে কিছুই হয়নি। যদি এই আশ্রমে নেতাজির নামে একটি মিউজিয়াম তৈরি করা যেত, যদি পর্যটকদের থাকার জন্য কিছু ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো গোটা এলাকা পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে পারত। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ, আমার দাদুর মুখে শোনা কথা, যেখানে উনি এসেছিলেন, ওনার ব্যবহৃত জিনিস এখানে পত্র আছে। উন্নয়নটা আছে, একটু রাস্তাঘাটগুলো ভালো হবে, মন্দির সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। হ্যাঁ, আশ্রমে যদি কিছু অনুষ্ঠান বা ভক্তিমূলক কাজে যদি সরকার হেল্প করে তো ভালোই হয়। তখন কালনা থেকেই আন্দোলনে একটি ঢেউ ওঠে। এখান থেকেই পরিকল্পনা করা হতো সশস্ত্র বিপ্লবের। 1930 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই মঠে এসে দুদিন দুরাত্রি ছিলেন। পরে মহারাজকে ব্রিটিশ সরকারের পুলিশ গ্রেপ্তার করে। এই মঠেই নিত্য গৌরবানন্দ মহারাজ দেহত্যাগ করেন। এখানেই তার সমাধিস্থল এখনো বর্তমান। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।